আগে শুধু একজন নির্বাচন কমিশনারের অসন্তুষ্টির খবর সামনে আসতো, কিন্তু এবার নির্বাচন কমিশন সচিবালয়ের একটি নিয়োগ এবং সচিবালয়ের দায়বদ্ধতার প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনারের সাথে 4 কমিশনারের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসছে। সিইসি বরাবর চিঠি দিয়ে 4 কমিশনার জানিয়েছেন কমিশনের অনেক বিষয় তারা জানতে পারেন না, এমনকি তাদের কাছে সচিবালয়ের কোনো দায়বদ্ধতা নেই। জবাবে সিইসি এবং সচিব বলছেন শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত বিষয়ই কমিশনের অনুমোদন প্রয়োজন। প্রশ্ন হলো, এমন প্রকাশ্য বিভক্তি যখন সামনে আসে তখন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কতটা আস্থা রাখা যায়? আর দিনকে দিন নির্বাচনগুলোতে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে ভোটার সংখ্যা কমছে আর সংকট বাড়ছে, সেই খবরই বা তারা কতটুকু রাখছেন? আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মর্যাদার ভাগে টানাপোড়েন। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টার সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে পরিচয় করে দেবো। আমার ডান পাশে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে। আপনাদের 3 জনকে নিয়ে আলোচনা শুরু করব। ডক্টর সাদাত হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। এই যে একটা নিয়োগ এবং দায়বদ্ধতার প্রশ্ন যেটা সামনে নিয়ে এসছেন 4 নির্বাচন কমিশনার, এবং প্রকাশ্যে যে টানাপোড়েনটা আমাদের সামনে এলো, সেটাকে আপনি আসলে প্রথমত কীভাবে দেখেন? আপনার প্রথম বিশ্লেষণে বা আপনার প্রথম যখন আপনি খবরটা শুনলেন, তখন আপনার কাছে আসলে বিষয়টা কেমন ঠেকেছে? আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠানই হোক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানই হোক, সবগুলোর মধ্যে কেমন যেন একটা এলোমেলো ভাব হয়ে গেছে। আমরা দেখেছিলাম একবার বোধহয় অনেক আগে একবার 4 জন নিয়ে এই একটা পার্টিকুলার ইস্যুতে বলছিলেন যে সিইসি তাদের সাথে যোগাযোগ করে নাই বা সিইসি তাদের মতামত ছাড়াই কাজ করছে। এরপরে কিন্তু আর শুনি নাই। মাহবুব তালুকদার সাহেব উনি মাঝে মাঝে নিজস্ব ওপিনিয়ন দিতেন, কিন্তু বাকি 3 জন মোটামুটিভাবে প্রধান নির্বাচন কমিশনারকেই সবসময় সাপোর্ট করেছেন। এইবার দেখলাম যে তারা 3 জনই, মাহবুব তালুকদার সহ 4 জনই তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছেন এবং নির্বাচন চিফ ইলেকশন কমিশনার বিপক্ষে তারা মোটামুটি কতগুলি অভিযোগের মতো বিষয় উপস্থাপন করেছেন। তার মধ্যে মেইন এটা হচ্ছে যে তাদেরকে না জানিয়ে অনেক কিছু করা হয়। তো এটা কিন্তু নির্বাচন কমিশন কিংবা কোনো সাংবিধানিক ইয়েতে এরকম হওয়ার কথা নয়, কারণ এগুলি ফুল বডিটা হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশনে। কিন্তু নির্বাচন কমিশনে যে যারা কমিশনার থাকেন তাদের যেটা সম্মত সিদ্ধান্ত, সেটাই কিন্তু সিদ্ধান্ত। এখানে সিইসির আলাদা কোনো এসব ব্যাপারে কোনো আলাদা ইয়ে না। হ্যাঁ, সিইসি হেড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এটা নিয়ে কোনো ইয়ে নাই। সেইখানেও অন্যান্য জায়গার মতো পাবলিক সার্ভিস কমিশনের মতো তাকে আলাদাভাবে একেবারে সম্পূর্ণ এলিভেটেড পজিশনে দেওয়া হয় নাই। ওনারা যখন রুল ইত্যাদি করেছেন তার কিছু অবশ্যই আছে মর্যাদার দিক থেকে, তিনি উচ্চ মর্যাদা, তিনি অ্যাপেলেট ডিভিশনের সমান, কমিশনাররা হাইকোর্ট ডিভিশনের সমান, কিন্তু এগুলি সাংবিধানিক ইয়েতে খুব বড় নয়। সবাই কিন্তু ওথ নিয়েছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট আছে, একই চাকরির কন্ডিশন। এখানে আমি মনে করি যিনি চিফ থাকেন তাকে খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে ডিল করতে হয় এদেরকে, কারণ এরা কিন্তু ওনার আন্ডারে চাকরি করে না, এরা এদের মতো আছে। তবে হি ইজ দ্য লিডার, এটা নিয়ে অস্বীকার করা যায় না। যেটা সিইসির একটা প্রেরোগেটিভ আছে, এটা সর্বদা বলবে, উনাকে ছাড়া মিটিং হতে পারে না। হি হ্যাজ টু প্রিসাইড ওভার দ্য মিটিং, এইটা তার উনি যদি না থাকেন তাহলে ফাইল টাইল এগুলিতে করবে, অ্যাক্টিং দিয়ে চলবে, কিন্তু ফর্মাল মিটিং করতে হলে কমিশনের ওনাকে লাগবে। তো কিন্তু উনি এমনভাবে বিহেভ করবেন যে তার বিরুদ্ধে, বিশেষ করে এইখানে যে কথাগুলি আসছে যে একটা এত বড় হয়েছে কিছুই জানেন না, এটা খুবই অস্বাভাবিক। এই কারণে যে নির্বাচন কমিশনে ধরেন যদি কয়েকশো এমপ্লয়ি, এরা বোধহয় কাডার অফিসার না, এরা নন কাডার, কিন্তু স্ট্র্যাটেজিকও আছে। অনেক লোক কিন্তু আছে নন কাডার পোস্টে চাকরি করে কিন্তু স্ট্র্যাটেজিক পোস্ট। এতগুলি
পোস্টে হলো, তার পদ্ধতি কি হবে? আমি বুঝলাম যে এই কাজটা মূলত সেক্রেটারিয়েট করবে, কিন্তু তার পদ্ধতি কি হবে? তারপরে কোথায় এদের ওই পদ্ধতির মধ্যে কোথায় পরীক্ষা হবে, কি হবে, এগুলি তো একটা বিশদ ব্যাপার। এইটা তো প্রশ্ন নিশ্চয় বলে দিবে না বা নাম্বারও বলে দিবে না, কিন্তু পদ্ধতি এবং বিভিন্ন দরকার এই বিষয়গুলিতে বেসিক ইন্ডিকেশন, বেসিক নির্দেশনা কমিশন অ্যাজ এ হোল বসে করবে। তারপরে যখন রেজাল্ট রেডি হবে, আমি মনে করি রেজাল্টটা অ্যাগেইন তাদেরকে যদি আপনি নাম ধরে ধরে নাও বলেন, রেজাল্টের উপরে একটা ব্রিফিং অন্তত হবে যে এত পরীক্ষা দিছিল, এত পাশ করেছে, এত হয়েছে, এইটুকু তো তাদেরকে অবশ্যই জানাতে হবে। কারণ এখানে যদি কোনো অসম্মানজনক কাজ হয়ে যায়, কোনো বড় রকমের ভুল হয়, কমিশনকে দায়িত্ব নিতে হবে। আর সেক্রেটারি অফ দ্য কমিশন, হি ডাজন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি। কমিশনের সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে উনি কাজ করেন। উনি অন্য কোনো রকম কিছু বলতে পারেন না যে আমি এটা জানাতে বাধ্য না, কারণ নির্বাচন কমিশনে যাই কিছু হোক, এটা নির্বাচনের উপর একটা প্রভাব আছে বা এর সাথে সংশ্লেষ আছে। যে এই বাধ্যবাধকতার জায়গা থেকে এম শওকত আপনার কাছে জানতে চাইবো যে সেই জায়গা থেকে আমরা দেখছি যে জ্যেষ্ঠ সচিব যিনি আছেন মোহাম্মদ আলমগীর, তিনি যেটা বলেছেন যে আইন অনুযায়ী শুধু নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন আছে। নির্বাচন কমিশন সচিবালয়ে অন্য বিষয়াদি সিইসির অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগের ক্ষেত্রে সিইসি ছাড়া বাকি কমিশনারদের আসলে মতামত নেওয়াটা জরুরি কিনা, আইনটা আসলে আপনাদের কি বলে? এটা শোনেন, আমি ঠিক জানি না, মানে এই প্রথম সিনিয়র সচিব দেখতেছি এটা ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনে এ পর্যন্ত কোনো সিনিয়র সচিব হয়নি। সচিব হয়েছে সেখান থেকে যারা অন্যান্য মিনিস্ট্রি যখন গেছে, তখন আমাদের সাথে যিনি ছিলেন তিনি সিনিয়র সচিব হয়েছিলেন, তারপরে যিনি গেছেন তিনিও সিনিয়র সচিব হয়েছেন, তারপরে এখন তো উনি পিএসসি চেয়ারম্যান, তিনিও সিনিয়র সচিব হয়েছেন। কিন্তু ইলেকশন কমিশনের সিনিয়র সচিব এই প্রথম দেখছি। সেকেন্ড জিনিসটা হচ্ছে সচিব সাচিবিক দায়িত্ব পালন করেন, মানে সেক্রেটারিয়েট ইলেকশন কমিশনকে। এই আইনটা তো আমরা অনেক কষ্ট মষ্ট করে নিয়ে আসছি, বের করে নিয়ে আসছি, তার সব জায়গা হলো তিনি সাচিবিক দায়িত্ব পালন করছেন। ইন্টারনাল কতগুলো রুটিন অ্যাডমিনিস্ট্রেশন আছে যেগুলো সিইসির মাধ্যমে হয়, কিছু টাকা পয়সা সিইসি কিছু পাওয়ার আছে খরচ করা, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। কিন্তু উনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টের সাথে আমি একদম একমত নই। এখানে আমার দুটো অবজারভেশন আছে। একটা হচ্ছে এই স্টেটমেন্ট ওনার সঠিক বলে মনে করি না। এটা যদি কেউ কোর্টে নিয়ে যায় তাহলে কিন্তু এটা এই স্টেটমেন্টের উপর টিকবে না, কারণ উনি আন্ডারমাইন করলেন সম্পূর্ণ ইলেকশন কমিশনকে, যেটা একটা কনস্টিটিউশনাল বডি। এবং তিনি যখন বললেন যে কমিশনের কাছে দায়বদ্ধ না, হ্যাঁ, এই নির্বাচন ছাড়া, তাহলে এই লোকগুলোকে কী কারণে, এরা কি মালির কাজ করবে বাড়িতে, না না বাড়ির কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে? 12 গ্রেড টু 20 গ্রেড, তারা নিচের গ্রেডের হলো, দে ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদেরকে নিয়োগ করার ব্যাপারে যদি একটা সম্মতি থাকে, তাহলে নিয়োগ পদ্ধতিটা কিভাবে হয়েছে, কারা নিয়োগ হয়েছে, সেটাও তো জানার ডেফিনেটলি একটা কর্তব্য ছিল জানানো ইলেকশন কমিশনকে। তো ইলেকশন কমিশন বলতে আমরা কি বুঝি? ইলেকশন কমিশন সিইসি একা নয়, তাহলে আর ইলেকশন কমিশনের দরকার ছিল না। যেটা আমি আরেক চ্যানেলে বলে আসছি, 1991-এ বা 92-তে সেশনের সাথে যখন আরও 2 কমিশনার দেওয়া হলো, উনি মামলা চলে গেলেন যে এই দুজনকে কেন দেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্ট থেকে বললো যে 3 head is better than 1 head. 1 head tends to be autocratic. এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, যে কারণে এখন 3 জন ইলেকশন কমিশনার। তাহলে এই 5 জন ইলেকশন কমিশনার দরকার কি ছিল? তা 5 জন ইলেকশন কমিশনার দরকার কোনো কিছুই ছিল না, সিইসি একাই করতে পারতেন। কাজে এই সেক্রেটারির এটা একটা মতামত, আমি মনে করি এটা আন্ডারমাইনিং ইলেকশন কমিশন। কিন্তু সেটা এই জায়গাতে এটা উল্লেখ করছেন যে এর আগেও নাকি নিয়োগগুলো ঠিক একইভাবেই হয়েছে। না, আমি তো আমাদের সময় নিয়োগ খুব বেশি না হলেও কিছু হয়েছে, আমরা জানতাম যে কীভাবে নিয়োগ হচ্ছে। যে একটা পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে কারা কারা আছে, সচিবালয়ের হয়তো জয়েন্ট সেক্রেটারি বা এই পর্যায়ে, যদিও জয়েন্ট সেক্রেটারি বা হয়তো কোনো অ্যাডিশনাল সেক্রেটারি ছিল, কিন্তু সরকারের লোক ছিল, কিন্তু আমরা তো জানতাম। তারপর কাদের নিয়োগ হয়েছে, তারা কোন কোন পোস্টে, সেগুলো আমরা জানতাম। তো এইখানে যেই পত্র পত্রিকা যেভাবে এসছে এবং যতটুকু আমি দেখলাম বা জানলাম, সেখানে মনে হচ্ছে যে এই 4 জনের একসাথে ক্ষুব্ধ হওয়ার কারণটা হচ্ছে নান অফ দেম নো অ্যাবাউট ইট।
আগে তো যেটা যেটা ডক্টর সাদাত বললেন, আমরা একবারই বোধহয় দেখলাম যে 4 জন আবার একটা চিঠি দিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেলো যে মাহবুব তালুকদার সাহেব একা, সেখানে আরও 3 জন আর কোনো কথা বলছেন না। কিন্তু এবার অনেকগুলো সিরিয়াস নোট আসছে, এবং সচিব যে কথাটা বলছে সেটাও ঠিক নয়। এখানে কতগুলো যে আপনার যে ওই 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 আইনে যে কতগুলো সেকশন আছে, এই সেকশনগুলো তিনি অ্যাভয়েড করে যাচ্ছেন অথবা উনি আন্ডারমাইন করছেন। এইখানে 17 নম্বর আর্টিকেলে আছে, সেটা বলা হচ্ছে যে কোনো কাঠামো পরিবর্তন করতে হলে ফুল কমিশনের একতল সিদ্ধান্ত লাগবে, কমিশনকে জানাতে হবে। একটা কাঠামো তো তৈরি করা আছে যে 310 জন লোককে 2 জন 1 জন 3 জন 4 জন ঠিক আছে, আপনি 4 জন ড্রাইভার নিয়োগ দিলেন, সেটা অন্য জিনিস। কিন্তু 310 পিপল যারা আগামীতে প্রমোশন পাবে, প্রমোশন পেয়ে হয়তো তারা ওই লেভেলে আসবে। আর এই 310 জন কি, উনি যে বললেন নির্বাচনের সংক্রান্ত ছাড়া ইলেকশন কমিশন আর কি কাজ করে নির্বাচন সংক্রান্ত ছাড়া? ইলেকশন কমিশনে কি আর কোনো কাজ সরকার দিয়েছে যে আপনি পেঁয়াজের দাম বেশি কোনো যায় চেক করেন? ইলেকশন কমিশনের কাজটা হচ্ছে ইলেকশন করানো। সেই জায়গায় একজন লোকও যদি রিক্রুট করা হয়, তার মানে তাকে ইলেকশন ডিউটির জন্য রিক্রুট করা হচ্ছে। কাজে এই কথা এর হয় না। দ্বিতীয়ত হচ্ছে উনি যেইভাবে কথা বলেছেন, দিস ইজ আ পলিসি, যদি দিস আ পলিসি ডিসিশন, যদি এইটাই পলিসি ডিসিশন হয়ে থাকে সিইসির, তাহলে সিইসি শুড হ্যাভ টোল্ড দি আদার্স 4 জনকে যে আমি করেছি এটা, বা তিনি হয়তো একটা স্টেটমেন্ট দিতে পারতেন যে ওনারা যেটা বলছেন সেটা ঠিক নয়, আইন অনুযায়ী এটা হয়। কিন্তু সেই জায়গা থেকে যে 14 নভেম্বরের যে আলোচনা বা বৈঠকটির খবর গণমাধ্যমগুলোতে আসছে, সেখানেও একটা বিষয় তারা এনেছিলেন যে এই নিয়োগের সময় যে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষাতে যে 4 কোটি টাকার বেশি খরচ হয়েছে, সেই জায়গা থেকে তারা এই প্রশ্নটা এনেছিলেন যে নিয়োগে এই যে অর্থ ব্যয় হয়েছে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে সচিব সাহেব বলেছিলেন যে এই নিয়োগে এবং অর্থ সম্পর্কিত ব্যয় কমিশনের এখতিয়ার বহির্ভূত, এবং সেটাকে সিইসি সমর্থন করেছেন। অ্যাবসলিউটলি রং, সিইসি সমর্থন করেছেন। অ্যাবসলিউটলি রং। এখানে দেখুন, এখানে বলা আছে যে যে কোনো আপনার ব্যয়, কারণ এটা তো ইলেকশন কমিশনের বাজেট থেকে আসছে, রাইট, ইলেকশন কমিশনের বাজেট থেকে আসছে, যে কোনো ব্যয় পুরো কমিশনকে জ্ঞাত করে ব্যয় করতে হবে। হতে পারে যে সিইসির একটা পাওয়ার আছে যে উনি 10 কোটি টাকা, হয়তো মন্ত্রী সাহেব যেরকম আছে ওনারও 10 কোটি, কিন্তু এই খাতে যেটা আমি বলছি যে সম্পূর্ণ ব্যয় যে সকল খাতে অনুমোদিত নির্বাচন কমিশনের বাজেটে, সেটা কিন্তু কমিশনের চূড়ান্ত অনুমোদন লাগবে। আমি ঠিক জানি না ওনারা কি এই অনুমোদনটা দিয়েছিলেন, এই 4 কোটি টাকা খরচ হবে প্রশ্নপত্র তৈরি করতে, ঢাকা ইউনিভার্সিটিকে দিতে বা লোকজনকে দিতে। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি তো এই যখনই এই সমস্ত কথা তো মিডিয়াতে বলবে 4 কোটি টাকা কমিশন লোপাট করেছে বা সামথিং লাইক দ্যাট, কথার কথা বলছি আর কি, যে দুর্নীতি হয়েছে 4 কোটি টাকা। তো কে করেছে? ইলেকশন কমিশন। তো কাজে তাদের তো একটা, মানে আপনি যাই হোক না কেন, একটা কমিশন কিন্তু ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি পারসন, তাকে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ওথ নেয়, কালেকটিভ ওথ নেয় না, কিন্তু একজন করে ওথ দেওয়া হয়। তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং তাকে কনস্টিটিউশন এম্পাওয়ার করছে এক্স্যাক্টলি দ্য সেম থিং হোয়াট সিইসি ইজ সাপোজ টু ডু, এক্সেপ্ট দ্যাট সিইসি ইজ দ্য চেয়ারম্যান। ওখানে বলা আছে যে একাধিক হলে একজন চিফ ইলেকশন কমিশনার হবেন। আমি সেই জায়গাতে আমার শেষ করছি, সেই জায়গাতে আমি মনে করি যে এই ধরনের যদি ইন্টারনাল কোহিশন না থাকে, তাহলে আলটিমেটলি এর এফেক্টটা শুধু নির্বাচনের নয়, একটা বিশ্বাসযোগ্যতার জায়গা অতি দ্রুত হারায় ফেলায়। জি, মঞ্জুর ইসলাম, আপনার বক্তব্য জানতে পাবো, আপনার মন্তব্যটা জানতে চাইবো। সেই জায়গা থেকে যদি আমরা এর আগেও একটু লক্ষ্য করি, যদি একটু স্মরণ করেন, 2019 সালের 6 আগস্ট একটা খবর গণমাধ্যমে এসেছিল। সেই খবরটা ছিল এরকম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছিলেন প্রশিক্ষণে, সেই জায়গা থেকে সিইসি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে সচিবদের পকেটে 2 কোটি টাকার মতো গিয়েছিলেন, তারা এ থেকে সম্মানী নিয়েছিলেন। এর পরপরই আবারও একটা খবর সামনে আসছে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এক ধরনের মতবিরোধ বলেন, প্রকাশ্য দ্বন্দ্ব বলেন, যেটাকে সামনে বলেন আনা হয়েছে। সেই জায়গাতে জানতে চাইবো, এই খবর যখন সাধারণ মানুষের কাছে যায়, তখন জন উপলব্ধিটা আসলে কেমন হবে? ধন্যবাদ আপনাকে। দুজন একেবারে সরাসরি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে জড়িত অভিজ্ঞ মানুষ বললেন। আমি একেবারে গণমাধ্যমের মানুষ হিসেবে সাধারণ মানুষ কীভাবে এরকম করে যদি বলি, তাহলে আপনি ঠিকই বলেছেন আপনার প্রশ্নের মধ্যে, যে এবারকার নির্বাচন কমিশন একটি বড় প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত, কিন্তু একেবারে সার্চ কমিটি থেকে শুরু করে অনেক দিন লাগিয়ে অনেক দলমতের সমন্বয় ঘটিয়ে তৈরি করা।
কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নির্বাচন ব্যতি রেখে নির্বাচনের বাইরের অনেক কর্মকাণ্ড নিয়ে যতবার সংবাদ শিরোনাম হয়েছে, এর আগে সাম্প্রতিককালে এতটা সংবাদ শিরোনামে এসছে বলে আমার জানা নাই। অন্তত আমি যতদিন ধরে বাংলাদেশের নির্বাচন কমিশনের সংবাদ পর্যবেক্ষণ করি। এটাকে দুভাবে ব্যাখ্যা করা যায়। একটি দেখা যায় যে এর মধ্যে নির্বাচন কমিশনারদের মধ্যে কাজের ক্ষেত্রে এক ধরনের অসামঞ্জস্য, মত পার্থক্য, অনৈক্য লক্ষ্য করা যায়। তৃতীয়ত তাদের কাজের মধ্যে এক ধরনের অসঙ্গতি, সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। আবার ইতিবাচকভাবে ব্যাখ্যা করলে এরকম দেখা যায় যে নির্বাচন কমিশন, যেমনটি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বললেন, যে এটা কিন্তু এক ধরনের প্রত্যেকে আলাদা আলাদা শপথ নেন, ফলে প্রত্যেকের একটা আলাদা আলাদা করে সত্তা এবং মত দেওয়ার মতো অধিকার আছে। সেই ক্ষেত্রে অনেক গণতন্ত্রের একটা বহিঃপ্রকাশ। কিন্তু অর্থাৎ সেই এক একজন নির্বাচন গণতন্ত্রটা কমিশনার একদম ক্লোজ ডোর হলে ভালো হয় না? হ্যাঁ, আমি একেবারে সেই এইভাবে সামনে জায়গায় আসছি। এটাকে আমি বলছি এইরকম একটা ব্যাখ্যা হতে পারে যে গণতন্ত্রে যেমন প্রত্যেকের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছেন, কখনো 4 জন একসাথে, কখনো একজন একসাথে, কখনো 5 জন একসাথে, একটা ব্যাখ্যা। আরেকটা হতে পারে এর মধ্য দিয়ে বহুমতের সমন্বয় হিসেবে অনেকে প্রশংসা করতে পারেন। আবার অনেকে বলতে পারেন যে নির্বাচন কমিশন কত স্বচ্ছভাবে কাজ করছে, যে ঘরের ভেতরে রাখছে না, তাদের সকল ঐক্য এবং অনৈক্য প্রকাশ্যে চলে আসছে। ফলে ইতিবাচক নেতিবাচক দুইভাবেই বলা যায়। কিন্তু সাধারণ জনগণ কিভাবে পারসিভ করে এইটা আমি বলতে চাই। আমার কাছে যেটা মনে হয়, এর ফলে সাধারণ আমরা জনগণ যারা নাকি গণতন্ত্রের প্রতি আমরা আস্থাশীল, যারা মনে করি নির্বাচন কমিশনই হচ্ছে মূল প্রতিষ্ঠান, যারা একটি স্বচ্ছ বা জনগণের জবাবদিহিমূলক নির্বাচন উপহার দেবে, তারা শঙ্কিত হয়। কারণ এই নির্বাচন কমিশন 5 জন যদি তাদের মধ্যে সমন্বয় করে কাজ পরিচালনা করতে না পারেন, তাহলে 16 কোটি মানুষের বাংলাদেশে এত বড় একটা নির্বাচন পরিচালনা সুষ্ঠুভাবে কিভাবে করবেন? প্রথম। দ্বিতীয়ত, তাদের কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে এক ধরনের আস্থার সংকট কিনা, মানে আমি তাদের উপর কিভাবে আস্থা রাখবো? নিজেদের মধ্যে জনগণ তো নির্বাচন কমিশনের উপর একটা আস্থা রাখতে হবে। ফলে প্রথমে যেহেতু তাদের মধ্যে সমন্বয় নাই, সমন্বয়ের ফলে একটা তো ভয় থাকে। দ্বিতীয়ত, একজন আরেকজনের উপর যদি আস্থা না রাখে, আমরা জনগণ কিভাবে আস্থা রাখবো? তৃতীয়ত আরেকটা ব্যাপার, সাধারণ জ্ঞানে মনে হয় এইরকম যদি অনৈক্য অনাস্থা থাকে, তাহলে কাজের গতিটা তো ধীর হবে। আমরা কিন্তু এত বড় একটা নির্বাচনী যজ্ঞ, এত বড় ভোটারকে নিয়ে 5 জন মানুষ পরিচালনা করবেন, এটা কিন্তু একটা বড় কাজ। সেই ক্ষেত্রে কাজের তো একটা ধীর গতি হবে। চতুর্থত আরেকটা জিনিস মনে হয় আমার কাছে, সাধারণ মানুষের ধারণা, আইনে অনেক সময় অনেক কিছুর বলা থাকে, ধরেন প্রত্যেকেই স্বতন্ত্রভাবে একেবারে সমান পদের অধিকারী, তবুও আমরা যেমন অনেক সময় প্রার্থনার সময় একজন ইমাম হিসাবে সামনে থাকেন, ঠিক এরকমভাবে যদি বলি যে সংবিধান বা গঠনতন্ত্র যেভাবে দেয়া আছে, সেই কার্যবিধি অনুযায়ী একজন প্রধান, বাকি সবার সমান অধিকার। কিন্তু তার মধ্যেও তো আইনে যাই থাকুক, চর্চার জন্য 5 জন মিলে তো একটা কাজ করবেন, একটা কাজ সম্পন্ন করবার জন্য, এইটা আমাদের প্রত্যাশিত। সেটা তো আমরা যদি না দেখি, তাহলে তো সংখ্যাটা আরও বাড়ে। কিন্তু শেষ কথা আমি এইটুকু বলবো, ওনাদের কর্মকাণ্ড দেখে অথবা দুজনের বক্তব্য শুনে মনে হয় আমরা কি এই নির্বাচন কমিশনকে একটি মন্ত্রী পরিষদের সাথে তুলনা করব? তারা কি এমনটি ভাবেন যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, যেরকম সংসদীয় গণতন্ত্রে প্রধান নির্বাচন কমিশনের এইরকম ক্ষমতা ভোগ করবেন যে উনি মূল সিদ্ধান্ত দেবেন, বাকিরা কেবলমাত্র পরামর্শ দেবেন? বিষয়টি কি এইরকম? যতটুকু আমি জানি সংবিধানে কিন্তু এরকমভাবে বলা নাই। মূলত সকলে মিলেই একটি কমিশন, এক। দ্বিতীয়ত, এটা কি তাহলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা? অর্থাৎ দুইটার কোনোটাই তো না। নির্বাচন কমিশন হচ্ছে একেবারেই পৃথক একটি স্বতন্ত্র কাঠামো, যেই কাঠামোর মধ্যে সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন, সেই নির্বাচনে সকলের মত নিয়ে একটি সুষ্ঠু কার্যক্রম সম্পন্ন করবেন। তাদের এই কর্মকাণ্ডে এইটুকু মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে সংবিধান অনুযায়ী তাদের উপরে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তাদের এই এক ধরনের মতনৈক্য, আস্থাহীনতার ফলে আমরা জনগণের আস্থার সংকট ক্রমান্বয়ে বাড়ছে। এই জায়গাটা থামাতে হচ্ছে, আমাদের বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আসলে দুটি বিষয় আবার আলোচনা আনতে চাই। সেটা হচ্ছে, এক তো তিনি বলছিলেন যে একটা দেখার সুযোগ আছে কিনা, আসলে বহুমত হিসেবে এটা সামনে আসছে কিনা, সেটা দেখার সুযোগ আছে কিনা। পাশাপাশি একটা স্বাধীন বডি, সেটার আসলে জবাবদিহিতা কার কাছে, কোন জায়গায়, যে প্রশ্নগুলো সবার সামনে বারবার উঠে আসছে, তারা কার কাছে জবাবদিহি করবে, সেটা যদি একটু পরিষ্কার করতেন। হোসেন, এটাই জানতে চাইবো যে আমার সেই চিঠির ভাষা যদি এক জায়গায় দেখি, সেই জায়গায় বলা হচ্ছে যে সচিবালয়ের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু নির্বাচন কমিশনকে প্রায় সব ক্ষেত্রে দায়ভার বহন করতে হয়। আবার মাহবুব তালুকদার বলছেন যে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলে এসেছে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট বডিটার জবাবদিহিতা আসলে কার কাছে?
এই যে যে কথাটা বলছেন এটা তো আপনার অ্যাবিনিশিও বা ইটসেলফ ইটস রং, যে দায়বদ্ধতা নাই মানে কি, প্রত্যেকটা অর্গানাইজেশনেরই একটা দায়বদ্ধতা আছে। এখন সে এবং নির্বাচন কমিশন সচিবালয় কোনো কি বলা যায় মানে ইন্ডিপেন্ডেন্ট আলাদা কোনো ইয়ে না, তার দায়বদ্ধতা তো অনেকের কাছে আছে, বিভিন্ন বডির কাছে আছে, এবং তার সবচেয়ে নিকটস্থ সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বডি যার কাছে দায়বদ্ধ সেটা হলো নির্বাচন কমিশন। কারণ এই খরচের ব্যাপারে আলটিমেটলি তো অ্যাজ এ হোল যতই বলেন আইন কানুনে কার কাছে জবাব দিতে হবে সেটা হয়তো উনি দেখাবেন যে না আমি কি বলে আমি হলাম আমরা যে খরচের আমরাই হলাম চিফ অ্যাকাউন্টিং যেটা আমরা বলি। কিন্তু কমিশন তো সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য তাকেই বলতে হবে যে আমার কমিশনে কোনো রকম আর্থিক দুর্নীতি বা আর্থিক অনাচার অনিয়ম হচ্ছে না, সুতরাং তাকে তো খরচের পাই করেই দিতে হবে না, কিন্তু বেসিক জিনিস তো বলতে হবে যে আমরা বাজেট অনুযায়ী যাচ্ছি, বাজেট অনুযায়ী হয়েছে। আমি তো আপনাকে বললাম যে যখন এই খরচগুলির মধ্যে যে হেডগুলি সেগুলি বলতে হবে, পদ্ধতিটা পরীক্ষার কি সেটা বলতে হবে, কোথায় পরীক্ষা হয়েছে এটা বলতে হবে। হ্যাঁ, রেজাল্ট জনকে বলতে হবে না, বা মাঝে কে কত নম্বর পাইছে এগুলি মোটেই বলতে হবে না। কিন্তু যখন রেজাল্ট হয়ে আসছে, যখন আপনার আলটিমেটলি নিয়োগ দেওয়া হবে, তার আগে সচিবালয় বা সচিব একটা ব্রিফিং দিবে যে আমি এই করেছি। কারণ এখানে তো রেজাল্টের পরও আপনার পুলিশ ভেরিফিকেশান আছে, বিভিন্ন রকম আরও স্বাস্থ্য অন্যান্য আছে। তো এতগুলি লোক আসলো, তো নির্বাচন কমিশনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, বড় একটা যদি খালি থাকে সেই পোস্টগুলি ফিল্ড আপ হলো, এইটা কমিশনারদেরকে সবাইকে জানাইবে না, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এখনও ফিল করি যে কমিশনাররাও এই ব্যাপারে এতদিন চুপ রইলেন কেন? ওনাদেরও তো জানার কথা, ওনারাও তো কোনো মিটিংয়ের মধ্যে অনেক আগেই উত্থাপন করা উচিত। আপনারা বলছেন যে ফেব্রুয়ারি মাসে হয়েছে, তারপরে নিশ্চয়ই আরও 2-3 মাস আগে যদি এরা নাকি অ্যাপয়েন্টেড হয়েছে, কোনো না ইয়েতে তো এটা ফর্মালি তারা বলা উচিত ছিল যে আমাদেরকে জানান কি হয়েছে, একটা ব্রিফিং দেন। জি ডক্টর সাখাওয়াত, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে যেটা মঞ্জুর ইসলাম আমি বলছিলেন। একটু 1 মিনিট, মানে কোন প্রসঙ্গে? এটা আমি জানি না আপনার পুরো ইয়েতে পেয়েছেন কিনা, জি তাদের চিঠিটা কি পুরো আছে? না, সাথে নেই আমার কাছে এখন। আচ্ছা, ওখানে কিন্তু সিনোপসিসটা আছে না, ওটার মধ্যে এক জায়গায় আছে যে 11 তারিখে 14 তারিখে নভেম্বরে, কয়দিন আগে, হ্যাঁ 14 তারিখে একটা মিটিংয়ে তারা এই প্রশ্নটা তুলেছিল একজন, মাত্র কয়দিন আগে। হ্যাঁ একজনের প্রশ্ন তুলে, ওটা আছে কি ওখানে? না, এই সিনোপসিসটা আছে ওখানে আছে, ওটার মধ্যে আছে এই 14 তারিখের কথা। 14 তারিখে যে বৈঠকে হচ্ছে সেখানকার যে প্রসঙ্গগুলো উঠে এসছে সেটা আছে। সেখানে একজন কমিশনার এই প্রসঙ্গ তোলার পরে সচিব বলছে যে এটা আপনাদের ইখতিয়ারের মধ্যে নাই, ওই অর্থ সংক্রান্ত বিষয়টি নিয়ে। অর্থ সংক্রান্ত। সচিব প্রথমত হচ্ছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে বলছি, জি সচিব এ কথা যদি বলে থাকে তাহলে এই কথা বলার এখতিয়ারও তার নাই। এটুকু চিফ অফ সিইসি বলতে পারতেন, কিন্তু সচিব এই কথাটা, যেটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে বলছি, আমি ভিতরে কি হয়েছে তো আমি জানি না, কিন্তু পয়েন্ট হচ্ছে ওইটা যে কোনো খরচ, ইলেকশন কমিশনের বাজেট, এই বাজেটটি ইলেকশন কমিশনের, এই বাজেটটি কিন্তু সচিবালয়ের বাজেট নয়, এই বাজেটটা চিফ সিইসির একান্ত বাজেট নয়। দেয়ারফর এই বাজেটের দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ইলেকশন কমিশনের। কিন্তু সেই যে সিনোপসিসটা দেখছি, সেই বৈঠকের মধ্যে যখন সচিব সাহেব এই বিষয়টাকে নিয়ে আসলেন, সেটাকে গণমাধ্যমের প্রতিবেদন বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যকে সমর্থন করেছেন। না, সেটা এক্স্যাক্টলি কি বলছে এখন প্রধান নির্বাচন কমিশনার কিভাবে সমর্থন করেছেন না করেছেন আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আই ডোন্ট নো। এবং উনি যদি সমর্থন করে থাকেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, তাহলে উনি নিজেই কিন্তু তার কমিশনকে আন্ডারমাইন করতেছেন। তার মানে হি ইজ অলসো আন্ডারমাইনিং হিজ কমিশন। তিনি সচিব একটা কথা বললেন, তার মানে ইলেকশন কমিশনকে সচিব অলরেডি আন্ডারমাইন করে ফেলবেন, যেটা আপনাদের এখতিয়ারের মধ্যে না। এই কথা তো সচিব বলতে পারে না, কারণ সচিব ইজ নট সিনিয়র টু এ কমিশনার। রাইট, একটা ডেকোরাম আছে তো। সচিব হয়তো পরে এসে বলতে পারে যে স্যার এটা তো আপনাদের এখতিয়ারের মধ্যে ছিল না,
কিন্তু এই জায়গাটাতে যেটা আমি বলি, কতগুলো ইলেকশন কমিশন কিন্তু আপনি ডাইসেক্ট করেন বাংলাদেশে এই পর্যন্ত, এটা হতো 12th ইলেকশন কমিশন, রাইট। তার মধ্যে 2-3টা ছাড়া সব জায়গায় কিন্তু ভিতরে গন্ডগোল। এই গন্ডগোলের মূল জায়গায় দেখা যাচ্ছে যে সচিবের সাথে সিইসির এক ধরনের যোগসূত্র, বাকিদের আন্ডারমাইন করা। হ্যাঁ, এগুলো তো পুরা আমার কাছে সমস্ত ইলেকশন কমিশনের বিষয়গুলো আছে। আমার হঠাৎ করে মনে পড়ছে এটা যে আপনার মনে আছে নিশ্চয়ই, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আজিজ সাহেব যখন ছিলেন তখন সচিব ছিলেন জাকারিয়া সাহেব। বাকি কমিশনাররা কোনো খবরই নেই, কমিশনাররা তো উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে বসে থাকতো যে আমরা জানি না কি হচ্ছে। তো এটা তো হয় কি, এই যে মঞ্জুর যেটা বললেন, হোয়াট ইজ ইলেকশন কমিশন, আপনি যদি একটা সংস্থার উপরে জনগণের আস্থা না থাকে, সে যদি ভালো কাজও করে তারপরে বলবো যে না এটা তো ভাই আরেকজনের শুনে কথা বলছে। মানে সেক্ষেত্রে কমিশনের ভিতরে বহুমত দেখার সুযোগ নেই। না, বহুমত থাকতে পারে, বহুমত শোনেন, একটা কমিশনের বহুমত থাকবে, 5 জন লোক থাকলে তার মধ্যে 3 জন একরকম বলবে, 2 জন একরকম বলবে, বলাই আছে যে মেজরিটি ক্যারিজ। হ্যাঁ, কিন্তু সেই বহুমত এই ধরনের একটা, যেখানে অর্থের ব্যাপার আছে, যেখানে আপনারাই বলছেন যে এখানে দুর্নীতি হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, আমি কেন এটা দায় নেব আনলেস আই নো অ্যাবাউট ইট। হ্যাঁ, আপনি খরচ করে তারপর বলবেন, আপনারা বলবেন ইলেকশন কমিশনের 4 কোটি টাকা লোপাট, আমি কেন সেই দায়টা নেব? তাহলে সেটা তো আমাকে বলতে হবে। তো তারা যদি বলে থাকে এটা পাবলিক হয়ে গেছে, সেটা হলো ডিফারেন্ট স্টোরি। হয়তো তারা পাবলিক করেছে, দ্যাট পিপল শুড নো। কিন্তু এইরকম ইলেকশন কমিশনে এইরকম আমার মনে হয় না যে অতীতে। শুধু পাবলিকই নয়, মাহবুব তালুকদার তো রীতিমতো কমিশনে বসেই গণমাধ্যমের সামনে পুরো রাইট বিষয়টা এটা তুলে ধরেছে যে কি কি হয়েছিল। তার মানে এটা হচ্ছে যে দে আর ট্রাইং টু টেল দ্য পিপল দ্যাট উই আর নট ইন ইট। তবে সিইসি এক্স্যাক্টলি কি বলেছে, সিইসি সমর্থন করছেন বলছে, কিন্তু এক্স্যাক্টলি কি বলছে আমার মনে হয় গণমাধ্যম এটা বের করা উচিত, এটা ইম্পর্ট্যান্ট। উনি যদি এভাবে বলেন যে ঠিক আছে আমি এটা দেখছি, ঝামেলা এড়ানোর জন্য। কিন্তু সমর্থন যদি না করতেন তাহলে তো এই চিঠিটার প্রসঙ্গে আসতো না, তাহলে এরা পাবলিকলি আসতো না, মাহবুব তালুকদার তো পাবলিকলি বলতেন না। যেহেতু সমর্থন করছেন তখনই তো উনি বুঝতে পারছেন ঘটনা কি, দেন তো তারা চিঠিটা দিয়েছেন এবং পাবলিকলি বলেছেন। কি বলছে এটা জানার দরকার, এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা কি। ওকে, মঞ্জুর ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য এই সচিবালয় গঠন সব মিলিয়ে যা হলো, স্বাধীন করা হলো, জি স্বাধীন করা হলো, সব মিলিয়ে যখন এই বিষয় দাঁড়ালো, কিন্তু আরেকটা বিষয় কি সবার নজরে আসছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি কমছে। সদ্য রংপুর সিটি কর্পোরেশন খুবই ঢিলেঢালা নির্বাচন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখছি সেখানে মাছ ধরা হচ্ছে, বারবিকিউ হচ্ছে। এখন এই বিষয়গুলোকে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই একটা বারবিকিউর খবর গণমাধ্যমে আসছে। যাই হোক, আমি শুধু জানতে চাচ্ছি উপনির্বাচনের কথা বলছি, হ্যাঁ উপনির্বাচনে সেই দিনও যে মাছ ধরার খবরটা গণমাধ্যমে ফলো করে এসেছিল সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা তো এখন এখানে রংপুরের তো নির্বাচন সবসময় টার্নওভার বেশি থাকে, অনেক বেশি ছিল, জমজমাট থাকে, সেই জায়গা থেকে তো এইভাবে ক্রমাগত কমেছে, অনেক বেশি ছিল গতবার। জি হ্যাঁ, এর আগে এই যে এটা তো উপনির্বাচন, মূল নির্বাচনে অনেক বেশি ছিল। এবং যদি কাস্টিং ভোটের ইয়েটা বাদ দিয়ে টোটাল ভোট ধরেন, তাহলে তো যে জিতেছে তারও জামানত বাজেয়াপ্ত হয়ে যেত যদি টোটাল ভোট ধরতে। মঞ্জুর ইসলাম, এই যে অবস্থাতে খুব কম হয়েছে, যে ভোটা যে আরে কমছে, সেই বিষয়গুলো সেগুলো তো সামনে আসছে এখন। তাহলে এই কমিশনের ভেতরে এই ধরনের দ্বন্দ্ব, একই সঙ্গে যেটা মূল বিষয় ভোট সুষ্ঠু হওয়া, সংকটগুলো থেকে বেরিয়ে আসা, কতটা নজর দেওয়া যাচ্ছে? আসলে যাচ্ছে না নজর দেয়। এই কারণে আপনি দেখেন নির্বাচন কমিশন এখন অনেক বেশি স্বাধীন, শক্তিশালী করা হয়েছে আমরা বলছি, কিন্তু যখন এর চেয়েও স্বাধীনতা কম ছিল, যখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যেই নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন, ওই যেই ব্যক্তিগুলো ছিল তাদের প্রতি এক ধরনের মানুষের কিন্তু আস্থা তৈরি হয়েছিল, যদিও সেটা আর্মি ব্যাকড গভর্নমেন্টের মধ্যে, কিন্তু যেই সময় নাকি গণতন্ত্রের পূর্ণ চর্চা হবে বলে অনেকে আমরা বিশ্বাস করি না। কারণ ওই ব্যক্তিগুলোর প্রতি এক ধরনের আস্থার কারণে ওই নির্বাচনে কিন্তু সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, নির্বাচন কমিশনের প্রতি এবং নির্বাচন কমিশনের কাজের প্রতি এক ধরনের শ্রদ্ধা ছিল, যার জন্য অংশগ্রহণটা অনেকখানি বেশি বলে ব্যক্তিগতভাবে আমি অন্তত বিশ্বাস করি। এবার আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল, যেমনটা আমি বললাম যে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ব্যক্তিগতভাবে হুদা সাহেব সহ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল, আমরা যারা চিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, এবং তাদের মধ্যে আমরা যখন আমাদের গণমাধ্যম কর্মীদের একসময় ডেকেছিলেন, নিশ্চয়ই আপনারাও হয়তো গিয়েছিলেন, ব্যক্তি আলাপচারিতায় কিন্তু প্রত্যেকেই সুন্দর কথা বলেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যের আমরা সংকট দেখি না।
কিন্তু দুঃখজনক হলো আমরা একটা গাড়ির সাথে যদি তুলনা করি, আমরা যারা নিজেরা ড্রাইভ করে অভ্যস্ত, একজন ড্রাইভিং সিটে থাকে আর 4 জন প্যাসেঞ্জার নিয়ে যদি আমরা রওনা হই, নিজেদের মধ্যে মত প্রকাশ সবই করব, কিন্তু এক জায়গায় একমত হতে হবে যে ড্রাইভারকে একটি জায়গায় আমরা একত্রে একটা লক্ষ্যে পৌঁছাবো, এটা যদি নির্দিষ্ট না করি, 4 জন 4 দিকে যেতে চাই, গাড়িটি কিন্তু সামনে যাবে না, গাড়িটি থেমে থাকবে। আমার সরল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে চলছে তাদের গাড়িটি সামনে যাওয়ার কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের কাছে এই বিশ্বাসটাই তৈরি হচ্ছে। ফলে আমাদেরকে যেই জায়গাটা করা দরকার, যে আপনার মতে মতবিরোধ মতদ্বৈততা থাকবেই, এমনকি যেটা জনাব সাদাত হোসেন সাহেব বললেন যে ওনারা আগে কি জানতেন না। এর আগে আমি ধরেন মাহবুব তালুকদার সাহেব আমাদের অনেকেরই অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, উনি মতের চর্চা করেন, আলাদা প্রেস কনফারেন্স করে যে এই কথাগুলো বলেন, তখনও কিন্তু আমরা টেবিল টকের আলোচনা বলেছি। এইটা উনি এখানে প্রেস কনফারেন্স করে জাতির সামনে না করে উনি যদি সরাসরি সিইসির সাথে বলতো যে এই বিষয়গুলো আমরা একমত হওয়া দরকার, না হলে কিন্তু এটা বাইরে যাবে। তার মানে সকলে মিলে যদি নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে চান কিনা, এই ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনটা টোটালি কাজ করার জন্য প্রত্যেকেরই সহযোগিতা দরকার। সেই ক্ষেত্রে হয়তো প্রধান নির্বাচন কমিশনের যেটা উনি বললেন, ওনার বক্তব্য কি যদি আমরা শুনি, অথবা ওনার একটা ব্যাখ্যাও থাকতে পারে, কিন্তু আমরা 16 কোটি মানুষ শুনবার আগে ওনার 5 জন মিলে যদি কমিউনিকেশন 4 জনের মধ্যে না করতে পারেন, তাহলে 44,000 ভোট কেন্দ্রে তারপরে আপনার 6 থেকে 7 কোটি ভোটারের কাছে কিভাবে যোগাযোগ করবেন? এই ব্যাপারে তো একেবারে আমাদের আস্থা ক্রমান্বয়ে শূন্যের কোঠায় চলে যাবে। আমাদের 10 কোটি ভোটার, মানে 6 কোটি অন্তত ভোটে সর্বোচ্চ এই পর্যন্ত ভোট দিতে যাওয়া। তো এই 10 কোটি ভোটারের কাছে আপনি কিভাবে কমিউনিকেশন, অন্তত 44,000 কেন্দ্রে তো আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি 4 জন মানুষের সাথে যদি সুষ্ঠু যোগাযোগ না করতে পারেন, 44,000 কেন্দ্রের মধ্যে আপনি কি যোগাযোগ করবেন? তাহলে আমরা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন তাদের কাছে প্রত্যাশা করি? এই জায়গায় থামাতে চাচ্ছি, আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো। শুধু জনগণ তো থাকছে একটা বিষয়, কিন্তু পাশাপাশি তো পলিটিক্যাল পার্টিগুলোর কাছেও তো এটা অনেক বড় বিষয়। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ঘটনাগুলোকে সামনে নিয়ে আসেন, এবং তারা এর আগে থেকেই তো অনাস্থা জানিয়ে রাখছেন, সামনের দিনগুলোতে সেটা কি হবে সেটা বলা মুশকিল, সেই জায়গা থেকেও একটু বিশ্লেষণের সুযোগ আছে কিনা সেটা জানতে চাইবো। তো হচ্ছে যে স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের কাছে তো এই বিষয়টা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেই বিষয়টাকে একটু স্পর্শ করবেন। পাশাপাশি এটাও আপনি বলছিলেন যে রেফারের উপর আস্থা না থাকলে আসলে ভোটাররা সাধারণত যেতে চায় না। সেই জায়গা থেকে আমরা বহুবার নির্বাচন কমিশনকে এটা বলতে শুনেছি যে ভোটার নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়, সেই জায়গাতে দায়িত্ব হচ্ছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা, অবাধ হচ্ছে কিনা, নিরপেক্ষ হচ্ছে কিনা, সেটা জায়গাটার প্রশ্ন। সেই জায়গা থেকে তো এই ভোটার যদি টার্ন ওভার কমই হয়, সেখানে আপনি নির্বাচন কমিশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় আসলে? ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম খেলার মধ্যে রেফারি এবং দুটা যে অংশগ্রহণকারী দলের কথা বাদ দিয়ে আমরা কেবল দর্শকদের কথা বিবেচনা করছিলাম, জনগণের কথা। দর্শকদের আস্থা না থাকলে কিন্তু দর্শকরা যায় না খেলা দেখতে। সেই খেলা যদি পাতানো খেলা হয়, যেগুলো পাতানো নির্বাচন নিয়ে আলোচনা নাই বা করলাম, তখন কিন্তু মানুষ যেতে চায় না। সেখানে আমাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, যারা নাকি এই নির্বাচন কমিশন গঠন করবার পর থেকেই অধিকাংশ রাজনৈতিক দলের অনেক রকমের বক্তব্য ছিল তাদের নিয়ে, তাদের পথ চলা নিয়ে, তাদের অনেক রকমের মতামত নেওয়া হয়েছিল, সেগুলো কতটুকু সংযুক্ত করা হয়েছে, কতটুকু করা হয়নি। কিন্তু সেই আলোচনা তো অনেক গভীরের আলোচনা। তার আগে যেভাবেই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র মনে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দল, তারাও কিন্তু গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়। সেই কারণে সকলের প্রত্যাশায় নির্বাচন কমিশন যেভাবেই হোক, যাকে নিয়েই হোক, এটাকে শক্তিশালী করে এগিয়ে যাওয়া। এখন তারা নিজেরাই যেন প্রতিযোগিতায় নেমেছেন কিনা সন্দেহ হয় কখনো দেখে দেখে, যে নির্বাচন কমিশন কতটা দুর্বল এটা সবার সামনে প্রমাণ করার জন্য। এক হচ্ছে দর্শক, মানে ভোটারদের সামনে, তারপরে দ্বিতীয় হচ্ছে মূল স্টেক হোল্ডার যারা, তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। তার উপরে আরেকটা বড় আছে, যারা আমরা টেলিভিশনের দর্শকের মতো বিশ্ব দর্শক যারা, তারাও কিন্তু এই বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন। তারা যখন এই ঘটনাগুলো দেখছেন, যখন নাকি আপনি যে এর আগের দৃষ্টান্তের কথা বললেন, যে আপনি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে যদি আপনার কোটি কোটি টাকা বিল হয়, আপনি এখানে এসে নিয়োগের মধ্যে যদি 5 জনের মধ্যে 4 জন জানেন না, 1 জন জানেন, এরকম হয়, সেখানে যদি পরবর্তীতে আমরা অনিয়মের খবর পাই বা দুর্নীতির খবর পাই, এগুলোও নিশ্চয়ই বেরিয়ে আসবে। তাহলে আমরা স্বচ্ছ নীতিবান একটি নির্বাচন কিভাবে প্রত্যাশা করব? ফলে আমি বিশ্বাস করি যে আমরা সকলেই এত বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। প্রতিষ্ঠানের চেয়ে, আমরা ছোটবেলা শুনে আসছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়, বা ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, প্রতিষ্ঠানের চেয়ে রাষ্ট্র বড়। এখন ক্রমান্বয়ে উল্টা দিকে ঘুরতে শুরু করছি। রাষ্ট্রের চেয়ে আমরা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের চেয়ে আমরা ব্যক্তিগত,
ইগো, স্বার্থ এবং ব্যক্তিগত অহমিকাকে বড় করে দেখছি। এই জায়গায় আমার মনে হয় নতুন করে ভাববার সময় এসছে যে আমরা কিভাবে এই নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্মরণীয় করতে রাখি। আমি শেষ বাক্যটি বলবো, নির্বাচন কমিশনের চাকরি কিন্তু কেউ দ্বিতীয়বার করবে না। ওনাদের বোঝা উচিত যে ওনারা অনেকের বিভিন্ন বর্ণাঢ্য পেশার শেষ জীবনে এসে এরকম একটি দায়িত্ব পেয়েছেন, তাদের নামটি স্মরণীয় করে রাখতে পারেন অথবা কলঙ্কিত করতে পারেন, বিতর্কিত করতে পারেন, সিদ্ধান্ত তাদের। জি ডক্টর সাখাওয়াত, আপনি সেই জায়গা থেকে বলছেন, সিদ্ধান্তের জায়গা থেকে। আমি যদি একটু তাকাই 9 জানুয়ারি 2019, আপনি 2018 যে নির্বাচনটি হয়েছিল সেখানে একটা কলাম লিখেছিলেন, সেখানে জানতে চেয়েছিলেন যে ইসিকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। 21 ডিসেম্বর 2018 আপনি বলেছেন যে ইসির ভেতরে বিতর্ক মানুষের আস্থা কমায়। সেই জায়গা থেকে এগুলো যদি আপনি মনে করেন যে আপনি অনেক আগে এগুলো লিখেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে সেগুলো খুঁজছে কিনা, আসলে কি আপনার দেখে মনে হয় যে দৃশ্যমান কিছু তারা খুঁজছে? পাশাপাশি এটাও একটু যোগ করবেন যে আমরা যে উপনির্বাচনের কথা বলছিলাম সেখানে যে একেবারে টার্নওভার কমছে, কমিশন কি সেই বিষয়ে খুব বেশি অ্যাক্টিভ হতে পারছে যে ঠিক আছে ভোটার বাড়ুক, টার্নওভার বাড়ুক? দেখুন, আমি শেষের দিকে প্রথমটা আসি। আমি একটু বলি, ডিফার করি একটু একটা জায়গায়। অল স্টাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা বলে, ভোটার হচ্ছেই ইলেকশন কমিশনের মেইন স্টেক হোল্ডার। কারণ আপনি সব কিছু ভোটারদের জন্য করছেন, এভরিথিং। আপনার সব অ্যারেঞ্জমেন্টে যে 44,000 আপনার ভোট কেন্দ্র, আমরা এই ভোট কেন্দ্র একটা আরেকটা ভোট কেন্দ্র ডরাবার প্রসেস যেভাবে আমরা কঠিন করেছি, হ্যাঁ, সব কিছু ভোটারদের জন্য। আপনাকে ভোটারকে ইলেকশন কমিশন যদি বলে থাকে, আমি ঠিক মনে নেই যদি এই কথা বলে থাকে ভোটার নিয়ে আসার দায়িত্ব আমার না, তাহলে আমি সরি, আমি দুঃখ প্রকাশ করছি যে এইরকম একটা স্টেটমেন্ট যিনি দিয়েছেন তিনি হয়তো ইলেকশন সম্বন্ধে এখনও আইডিয়া করতে পারেননি। ইলেকশন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আকৃষ্ট করা। তা কিভাবে? একটা আস্থা, যে জায়গাটা মঞ্জুরুল ইসলাম বললেন যে আপনাকে তার ইলেকশন কমিশনের আস্থা রাখতে হবে যে ভাই আমি একটা ভালো নির্বাচন করার ব্যবস্থা করেছি, আপনারা আসুন। এটা তো একটা মাইক দিয়ে বলবে না, পিপল আর ওয়াচিং। তো সেই জায়গাতে ইলেকশন কমিশন যদি বলে আমার দায়িত্ব না, ডেফিনেটলি আপনার দায়িত্ব। নাহলে আপনি ভোটার ডে করতেছেন, টাকা পয়সা খরচ করে হুইচুই করে একবার ভোটার ডে কেন করতেছেন? তাহলে নতুন ভোটারদের পেছনে কেন দৌড়াচ্ছেন? ভোটার তালিকা আপনি কেন এটাকে প্রতি বছর করছেন? কাজে ভোটার ইজ ওয়ান অফ দি প্রাইম স্টেক হোল্ডার। প্রথম ভোটার ইজ প্রাইম স্টেক হোল্ডার। ভোটারের গার্জিয়ান হচ্ছে ইলেকশন কমিশন। একজন ভোটারকে ফ্যাসিলিটেট টু গো ভোট অ্যান্ড কাম ব্যাক, এটা কিন্তু ইলেকশন কমিশনের বিশাল দায়িত্ব। যেই জন্য 6 লক্ষ আমরা পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, দুনিয়ার যা আছে সব কিছু আমরা ডিপ্লয় করি। ফর হোম? কিন্তু তারপর যদি ভোটার না আসে তখন কি না, করবে? তারপর যদি ভোটার না আসে তার মানে হচ্ছে দের সামথিং রং। তার মানে সিস্টেমের উপরে ভোটারদের ওভার দি ইয়ার্স আস্থা চলে গেছে এবং ইনস্টিটিউশনের উপরে আস্থা চলে গেছে। দিজ আর আমার কথা না, দিজ আর এম্পেরিক্যাল ফ্যাক্টস। এগুলো ডিপ স্টাডি করা হয়েছে। আপনি আমার দুটো লেখার কথা বলেছেন। এখন অনেকে বলে না আমার কাজ আমি করছি, আরেকজন কী করতেছে আই ডোন্ট নো। আমি যেটা মনে করেছি আমি লিখেছি। যেই সমস্ত প্রশ্ন আমার ওই আর্টিকেলের মধ্যে ছিল সেটার উত্তর ওনারা খুঁজে বের করেছেন, কিন্তু আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু সেটা আমি কতগুলো জায়গায় বলেছিলাম। দ্বিতীয় হলো আস্থার ব্যাপারটা আমি বলেছি যে আস্থাহীনতা যদি কোনো ইলেকশন কমিশনে থাকে, ধরুন এই ইলেকশন কমিশনটার সময় হয়ে গেছে, আরেকটা ইলেকশন তো তারা পাবে না, নেক্সট ইলেকশন কমিশন যেটা আসবে তাকে নেগেটিভ আস্থা নিয়ে স্টার্ট করতে হবে। তাকে নেগেটিভ আস্থা নিয়ে তাকে প্রথমেই, যদি সেই সিনসিয়ার, তাকে প্রথমেই কষ্ট করতে হবে যে মানুষের আস্থাটা কীভাবে আমি করতে পারি। কাজে এই যে ইনস্টিটিউশনের কথা যেটা বলছি, আনফর্চুনেটলি আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো, যেটা মঞ্জুর বলার চেষ্টা করলেন, ইনস্টিটিউশনগুলোর উপর মানুষের আস্থা নেই, খুব কমই আস্থা আছে। তো আস্থার জায়গা তো বাড়াতে হবে। আপনি তো একটা কান্ট্রি ক্যানট রান লাইক দিস, হ্যাঁ, যে আপনি পুরা ইনস্টিটিউশন, কারো মানুষের কোনো আস্থা নাই, হ্যাঁ, পুলিশে কিছু বললে লোকে আস্থা রাখতে পারে না, আইন করলে পরে লোকে আস্থা রাখতে পারে না যে আইন হয়তো প্রয়োগ হবে কিনা হবে। তাহলে আপনি পুরো জনগোষ্ঠী একটা নেগেটিভ সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। এখন যে অবস্থা হচ্ছে, আচ্ছা ভাই ইলেকশন হচ্ছে, আমার যাওয়ার কি দরকার, যেটা হওয়ার হবে, যে আসার আসবে। তার মানে এই যে অ্যাপেথি, এটা কিন্তু লং রানে, ইমিডিয়েটলিও তো আমরা বুঝবো না, কিন্তু লং রানে এটা একটা বড় ধরনের ক্যাটাস্ট্রফি হতে পারে দেশে। তো সেই জন্য নির্বাচন কমিশন, আমি যেহেতু ছিলাম ওখানে, ইলেকশন কমিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইনস্টিটিউট হুইচ ডিলস উইথ ডেমোক্রেসি। কেউ যদি বলে ইলেকশন কমিশন হবে পলিটিক্যাল ব্যাপার, না, ইটস ভেরি মাচ পলিটিক্যাল ব্যাপার, ভেরি মাচ পলিটিক্যাল ব্যাপার।
ডিলস উইথ ফান্ডামেন্টাল অফ ডেমোক্রেসি, সেটা যদি নড়বড়ে হয়ে যায় যেহেতু অফ দি ইনস্টিটিউশন, তাহলে তো আপনি বাকি কারোর কাছ থেকে কোনো কিছু আশা করতে একটা পারেন বাক্য খালি অ্যাড করি, নির্বাচন সময় নির্বাচন কমিশনের অধীনে পুরো প্রশাসন কাজ করবার কথা। প্রধান নির্বাচন কমিশনের অধীনে যদি 4 জনই ঠিক মতো কাজ না করতে পারেন, পুরো প্রশাসন কিভাবে কাজ করবে? এই প্রশ্ন তো আমাদের জাগে। জি, ডক্টর সাদাত হোসেন, এর মধ্য দিয়ে আমরা দেখছি জানুয়ারিতে একদম ঢাকা সিটি কর্পোরেশন 2 সিটি দুইটা। কর্পোরেশন নির্বাচন করতে চায়। পরিস্থিতি এমন, সামনে 2টি বড় গুরুত্বপূর্ণ নির্বাচন করতে চায়, বলা হয় যে ঢাকা থেকে অনেক কিছু শুরু হয়। সেই জায়গা থেকে কি দাঁড়াতে পারে আর আস্থাটা কিভাবে ফিরতে পারে? ওইটা হইতে সময় আছে। আমরা এরকম চিন্তা করা ঠিক হবে না যে এই সমস্যা রিজলভ হবে না। এটা তো একটা ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশে আমরা আগেও দেখছিলাম যে এই 4 জন নিয়ে বিপক্ষে একটা ইস্যুতে বিপক্ষে গিয়েছিল, তারপরে আবার মানে মোটামুটি যেভাবে হোক কোনো মানে কোনো নির্দেশে হোক সিগনালে হোক তারা এটা ঠিক করে ফেলেছে। আমরা দেখেছিলাম যে ইউনিভার্সিটি টিচাররা আপনার ওই যে পে স্কেলের ব্যাপারে খুব একটা স্ট্রং পজিশনে গেছিল যে না আমরা এছাড়া কিছু করবো না, পরে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো বাংলাদেশে অনেক কিছুই মনে হয় যে এটা বোধহয় ঝামেলা হবে, ইয়ে হবে, কিন্তু অনেক কি বলা যায় কান্ট্রি টু রিজলভ লট অফ ইম্পসিবিলিটিস, এনিথিং এনি ইম্পসিবিলিটিস পসিবিলিটি হয়ে যায়। আমার ধারণা যে মানে আপনি এতটা আশাবাদী হচ্ছেন কি কারণে? আমি নিরবিচ্ছিন্নভাবে করছে। মাহবুব তালুকদার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার বিরুদ্ধে 4 জন গেছেন, আবার এবার এই 4 জন হয়েছেন, তারা আবার সিসির বিরুদ্ধে গেছেন। এটা তো খুব আগেও গেছিল, রেপিটেডলি হচ্ছে। এটা আপনার মানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন নেই। আলটিমেটলি যেটা সরকারের কম্প্যাক্ট যেটাকে বলা হয়, সবাই মিলে যেটা চাইবে সেটাই আপনার কোনো না কোনোভাবে এরাও সেই অনুযায়ী কাজ করবে। আমার ধারণা এই একেবারে মানে লিঙ্গার করে সামনে সিটি নির্বাচন বা অন্য কিছু টোটাল ভণ্ডুল করবে সেটা হবে না। ভণ্ডুল হলে অন্য কারণে হবে। ভণ্ডুল হলে দেখা যায় মানুষের আস্থা যদি অন্যভাবে ইয়ে হয়, এটা এই একটা ঘটনার কারণেই শুধু যে আস্থা চলে যাবে তা নয়, আরও অনেক কিছু নির্বাচন কমিশন করতে পারে যেখানে আস্থা প্রশ্নবিদ্ধ হবে। যদি সেরকম কিছু না ঘটে, এই যে ঝামেলা, এই যে প্রবলেম দেখছেন, এটা আমার ধারণা ইট উইল বি রিজলভ অনেকটা মানে কি বলা যায় ডিভাইন ওয়েতে দেখবেন যে রিজলভ হবে। জি, সেই আশাবাদ নিশ্চয়ই সবাই রাখছেন। শেষ করতে অনুষ্ঠান আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে 24 ঘন্টা কাল, আবার দেখা হবে। ভালো থাকবেন।